তুই তো এখন থেকে আমার কবলে পড়ে গেছিস। কে বাঁচাবে তোকে? কে বাঁচাবে? কলকাতার একটা ছাপোষা সাধারণ বিস্কুট কোম্পানিতে কর্মরত বিভূতি। বছর সাতেক হলো সে তার নিজের গ্রাম ছেড়ে কলকাতায় এসে কাজের সূত্রে বসবাস করছে। গ্রামের বাড়িতে যদিও তার বাবা মা বলতে কেউই নেই, রয়েছে তার দাদু। একদিন অনেক মাস হলো গ্রামের বাড়ি যায়নি, এখন তো কয়েকটা দিন ছুটি আছে, এই সুযোগে একবার দাদুর বাড়ি থেকে ঘুরে আসি। সারা জীবনে তো কাজ করেই যেতে হলো। যেমন বলা তেমন কাজ। পরের দিন সকালবেলা বলা চলে একদম ভোরে ট্রেন ধরে রওনা হয়ে পড়ল বিভূতি। তার গ্রামের নাম পলাশপুর। পলাশপুরের উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছে সে। উফ, জানলার ধারে বসে ট্রেন চড়তে ভারী মজা। হঠাৎ তীব্র ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল ট্রেন। উফ বাবা, এ কি হলো? চারিদিকে ট্রেনের যাত্রীর কোলাহল শুরু হয়ে গেল। কেউ কিছুই বুঝে উঠতে পারছে না যে ট্রেনটা হঠাৎ এভাবে দাঁড়িয়ে গেল কেন। কিছু সময় পর জানা গেল সামনেই ট্রেন লাইনে কিছু সমস্যা দেখা দিয়েছে, কাজ চলছে, তাই ট্রেন আপাতত 5 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। বিভূতি এই কথা শুনে আকাশ থেকে পড়ল। হায় রে, আজকে এরকম হতে হলো! কখন যে গিয়ে পৌঁছবো? আদৌ আজকে কি পৌঁছতে পারবো পলাশপুর? কিছুই জানি না। অগত্যা জেগে না থেকে বিভূতি লাগালো এক ঘুম। তারপর ট্রেন ঘন্টা 5 পর তীব্র হুইসেল দিয়ে ছাড়ল। যাক বাবা, অবশেষে ট্রেন ছাড়ল। ধীরে ধীরে ট্রেনের যাত্রী ফাঁকা হতে থাকলো। এ কি, ট্রেনের এই কামরায় তো দেখছি আমি ছাড়া আর কেউই নেই। কি আশ্চর্য! এটা কোন স্টেশনে এলাম? ধরে তো দেখতেও পাচ্ছি না। বিভূতি ভালো করে ট্রেনের জানলা দিয়ে তাকিয়ে দেখলো এটা তো ছটকপুর, আর মাত্র একটা স্টেশন। ঠিক এমন সময় হঠাৎ ট্রেনটি বিলাসপুর নামক একটি স্টেশনে এসে থেমে দাঁড়িয়ে পড়ল। এ কি, ট্রেন যে আবার দাঁড়িয়ে পড়ল! ট্রেনের জানলার ফাঁক দিয়ে এক বৃদ্ধ লোক বললেন, দাদা, ট্রেন আর যাবে না, এটাই লাস্ট। এত লেট হয়েছে ট্রেন, তাই হয়তো। কে? ফাঁকা ট্রেনের কামরায় বিভূতি একা বসে। সেই বৃদ্ধের গলা শুনে যেন চমকে উঠল। তারপর সে নিজেকে একটু ধাতস্থ করে নিয়ে বলল, সে কি, কিন্তু কেন? জানলার ফাঁক দিয়ে বিভূতি তাকিয়ে দেখল সেই বৃদ্ধ আর নেই। ধীরে ধীরে সব যাত্রীকে ট্রেন থেকে নেমে পড়তে দেখে বিভূতিও নেমে পড়ল। উফ, এখন যে কি করি! ঘড়ির কাঁটাতেও প্রায় রাত 12:30। এই মাঝরাতে! বিভূতি ট্রেন থেকে নেমে খানিক হেঁটে যাওয়ার পর একটা জিনিস লক্ষ্য করল। এ কি, ট্রেন থেকে যে কজন যাত্রী নামলেন তারা সকলে গেল কোথায়? ব্যাপারটা, এত তাড়াতাড়ি তারা স্টেশন থেকে বেরিয়ে যাবে? গেলেই বা বাইরেও তো তাদের টিকেও দেখা যাচ্ছে না। বিভূতির মনের মধ্যে একটু সংশয় হতে থাকলো। না, এই রাতে তো কোনো ভ্যান রিক্সা পাবো না। রাতটা স্টেশনেই কাটিয়ে দিই বরং। আশেপাশে তো দোকান, ওই তো একটা চায়ের দোকান। বিভূতি 1 পা 2 পা করে স্টেশনের মধ্যে চায়ের দোকানটির দিকে এগিয়ে গেল। ও দাদা, আছেন নাকি দোকানে? দোকানের ভিতর থেকে একজন বৃদ্ধ লোক, পরনে কেবল একটা গামছা, চোখ দুটো জল জল করছে, সে এগিয়ে এসে বলল, কি চাই এই মাঝরাত্রিরে? না মানে, আমি এই শেষ ট্রেনে এলাম, রাতে যাওয়ার জন্য তো কোনো রিক্সা পাবো না, তাই আপনার দোকান থেকে একটু এগিয়ে এলাম। আচ্ছা, তা চা খাবেন নাকি?
এক কাপ হলে তো মন্দ হয় না। বসেন। দোকানদার এক কাপ চা বানিয়ে বিভূতির দিকে এগিয়ে দিল। ধন্যবাদ দাদা। তা যাবেন কোথায়? যাব তো পলাশপুর। ও আচ্ছা, তবে এক কাজ করেন, আপনি ওই ওয়েটিং রুমে গিয়ে বসেন প্ল্যাটফর্মে। কিন্তু সেখানে তো একদম ফাঁকা। বিভূতির কথা শুনে চায়ের দোকানদার যেন এক অট্টহাসিতে ফেটে পড়ল। বিভূতি সেই হাসি শুনে রীতিমতো চমকে উঠল। আপনি হাসছেন কেন এভাবে? আপনার কথা শুনে। মানে? ওয়েটিং রুম ফাঁকা কেন থাকবে? সেখানে একজন আছে তো। তাছাড়া আপনার মতো দু একজন যাত্রী সেখানে অপেক্ষা করছে, তারাও পলাশপুর যাবে। কি তাই? হ্যাঁ, যান গিয়ে দেখুন। আচ্ছা, ওয়েটিং রুমটা কোন দিকে? ওই যে প্ল্যাটফর্মের একদম শেষ মাথায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বিভূতি সেই চায়ের দোকান থেকে বেরিয়ে এলো এবং তার কথা মতো সেই প্ল্যাটফর্মের মাথায় ওয়েটিং রুমের দিকে যেতে লাগলো। বিভূতির কাঁধে একটা ছোট্ট ব্যাগ আর তার হাতে এখনো রয়েছে ট্রেনের টিকিট। হঠাৎ প্রবল বেগে বাতাস বইতে থাকে। এ কি, এখন এমন বাতাস বইতে শুরু করলো কেন? ঝড় উঠবে নাকি? আমার কাছে তো ছাতাও নেই। প্রবল বাতাসে বিভূতির হাতে থাকা ট্রেনের টিকিটটা উড়ে গেল। আরে আরে আরে, যা, ট্রেনের টিকিটটা যে উড়ে গেল। এখন যে কি হবে যদি কোনো টিটি এসে ধরে? একটার পর একটা অঘটন আমার সঙ্গেই ঘটে। কেউ যদি আমার টিকিট দেখতে চাই, দূর, ট্রেন থেকে তো নেমে গেছে, আবার কি? বিভূতি এগিয়ে যেতে থাকলো। হঠাৎ কেউ একজন তার পেছন দিক থেকে এসে কাঁধের উপর হাত রাখলো। কে? সাদা জামা ও প্যান্ট পরনে একজন দাঁড়িয়ে টিটি। আপনি? দেখে কি মনে হচ্ছে? দেন টিকিট দেখান তো। লোকটিকে দেখতে বিকট, রুগ্ন চেহারা, হাড়গুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে, আর চোখটা পুরো ফ্যাকাশে। গায়ের রং একদম কুচকুচে কালোই বলা চলে, সাথে চুলগুলো বড্ড উস্কো খুস্কো। এমন লোক সত্যি চোখে পড়ে না। মানে স্যার, হঠাৎ এমন বাতাস এলো যে হাতে থাকা টিকিটটা উড়েই গেল। ঠিক আছে, চলুন ওয়েটিং রুমে। ওখানে বসে বসে 24 ঘন্টা কাটাবেন। তার মানে? টিটিটা বিভূতিকে নিয়ে ওয়েটিং রুমের দিকে গেল। তারপর বিভূতি পেছন ফিরে দেখল ওখানে কেউ নেই। এ কি, লোকটা কোথায় গেল? কি আশ্চর্য! যাকগে, আমি ভেতরে বসে বাকি রাতটুকু কাটিয়ে দিই। বিভূতি সেই ঘরের মধ্যে ঢুকতেই দেখল একদম অন্ধকার একটা ঘর। একটা মাত্র বেঞ্চ সেখানে, তাও ধুলোয় জরাজীর্ণ। এ কি, এত ধুলো অন্ধকারের মধ্যে? হঠাৎ বিভূতির চোখে পড়ল ওয়েটিং রুমের ভেতর একটি চেয়ারের উপর পেছন ফিরে বসে একজন লোক কি যেন গুনছে। কেউ নেই এই অন্ধকারের মধ্যে বসে। নীরবভাবে এক পা দুপা হেঁটে যেতে থাকলো বিভূতি। সামনে গিয়ে, শুনছেন? তারপর লোকটি সামনে ফিরে তাকাতেই টর্চের আলো নিজের মুখে ফেলে নিজের চেহারা দেখাতেই আতঙ্কিত হয়ে পড়ে বিভূতি। হে কি, এ নিজের চিঠি, যাকে আমি তখন... এই বিভৎস তার চেহারা, ভয়ে গা শিউরে উঠেছে। চোখে নেই কোনো মনের অস্তিত্ব, কেবল সাদা অংশ বর্তমান। মুখটা ঠিক আগের মতোই ফ্যাকাশে, জরাজীর্ণ। মুখের অধিকাংশ জায়গা ক্ষত, আর সেটা থেকে ঝরে পড়ছে রক্ত। না, বাঁচাও! তুই তো এখন থেকে আমার কবলে পড়ে গেছিস। কে বাঁচাবে তোকে? হ্যাঁ, কে বাঁচাবে? না 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 না!
ভয়ঙ্কর চেহারা সেই টিটি এগিয়ে আসতে থাকলো বিভূতির দিকে। বিভূতি পালিয়ে বেরোতে যাবে, ঠিক এমন সময় ওয়েটিং রুমের দরজাটা বন্ধ হয়ে গেল। না না, বিভূতি প্রাণপণে চেষ্টা করতে থাকলো দরজাটাকে খোলার, কিন্তু সে কিছুতেই খুলতে পারছে না। সেই টিটি ক্রমশ এগিয়ে আসতে লাগলো বিভূতির দিকে। সে চিৎকার করে এক ধাক্কায় লোকটিকে সরিয়ে দিয়ে গায়ের জোরে দরজাতে টান দিতেই দরজা খুলে গেল। আমাকে আমাকে পালাতেই হবে, পালাতেই হবে আমাকে। তুই পালিয়ে যাবি কোথায়? পালিয়ে যাবি কোথায়? তোকে আমি ছাড়বো না। বিভূতি প্রাণপণে দৌড়তে লাগলো, অনেক জোরে দৌড়তে লাগলো, কিন্তু প্ল্যাটফর্ম যেন শেষই হচ্ছে না। বিভূতি দৌড়েই যাচ্ছে। আর কত দূর, আর কত দূর, এতটা তো পথ ছিল না। বিভূতির পেছনে সেই টিটিও ধেয়ে আসছে বিভূতিকে ধরার জন্য। তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, তোকে কেউ বাঁচাতে পারবে না। ওই তো, ওই তো চায়ের দোকানটা, আলো জ্বলছে। ওই ওই তো। চায়ের দোকানটিকে আবার দেখতে পেয়ে বিভূতির মনে একটু বল ফিরে এলো। সে হাঁপাতে হাঁপাতে গিয়ে চায়ের দোকানে পৌঁছলো। বিভূতি পেছন ফিরে তাকিয়ে দেখলো কেউ নেই। দাদা, দাদা, দাদা তো দোকানে নেই। চায়ের দোকানের মধ্যে সেই লোকটি বেরিয়ে এলো। এ কি, এই যে লোকটিরও ভয়ঙ্কর চেহারা, সাথে ওই টিটিটিও, এরা এলো কোথা থেকে? কি ব্যাপার, তোমার যে দুঃখে নেই আর দুঃখে নেই। আপনারা কি আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। তুই সহজে তো ছাড়বো না। দোকানদারটির ভয়ঙ্কর রূপ, তার চোখ দুটো পুরো কালো, এক হাতের আঙুলগুলো সব বাদ, সারা শরীরে অজস্র ক্ষত। তারা দুজনে ক্রমশ এগিয়ে আসতে থাকে বিভূতির দিকে। চায়ের দোকানদার আর সেই টিটি বিভূতির গলা লক্ষ্য করে তীব্র নখের আঁচড় দিল। না, ছেড়ে দে, আমায় ছেড়ে দে। হাতের কাছে একটা কাঠের তক্তা দেখতে পেয়ে বিভূতি সেটা দিয়ে তাদের দুজনকে আঘাত করে এবং তারপর ছুটতে থাকে প্রাণপণে। আমাকে আমাকে যে করেই হোক এই প্ল্যাটফর্ম থেকে বেরোতেই হবে, যে করেই হোক। আবারও বিভূতি দৌড়ে পালাতে থাকলো এবং সে দৌড়তে দৌড়তে আতঙ্কে জ্ঞান হারিয়ে একটা জমির ধারে পড়ে যায়। পরের দিন সকালবেলা একজন রিক্সাওয়ালা তাকে দেখে রিক্সা থামিয়ে বিভূতির চোখে মুখে জল দিতে থাকলো। আমি কোথায়, কি করে? কি হয়েছিল তোমার? এখানে এভাবে পড়েছিলে যে? বিভূতি এবার একটু থেমে গিয়ে সব কথা খুলে বলল রিক্সাওয়ালাকে। বড় বাঁচা বেশি গেছো গো। ওই প্ল্যাটফর্মে টিটি আর ওর বাবা দুজনেই ট্রেনে কাটা পড়ে মারা গেছে। সে অনেকদিন আগের কথা। এই প্রথমে ছেলেটা, তারপর ওর বাবা, আর তারপর থেকে ওই প্ল্যাটফর্মে রাতে কেউ থাকেনি। তুমি বেঁচে এসেছো, এই অনেক। যাকগে, কোথায় যেন যাবি বলছিলে? আমার রিক্সায় উঠে এসো, আমি পৌঁছে দিচ্ছি। তারপর বিভূতি রিক্সায় উঠে পলাশপুর গ্রামে পৌঁছায়। আর কখনো বিভূতি সেই স্টেশন চত্বরেও আসেনি।